আমরা আসলে ফায়ারের ব্যাপারটা সবাই জানি। রিসেন্টলি আমি একটা ঘটনা দিয়ে শুরু করি। এটা আমার খুব নিকটস্থ বন্ধু। ও ইউআইইউ তে পড়াশোনা করে এবং স্টুডেন্ট হিসেবে কাজ করার পাশাপাশি ও সুন্দরভাবে একটা রেস্টুরেন্ট চালায় এবং ও ওর পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য বিজনেসে অংশগ্রহণ করতেছে। ভেরি রিসেন্ট ও ঈদের দিনে ও রেস্টুরেন্ট ওপেন করেছে। এবং ওই দিনে ওপেন করার সাথে সাথেই ও রেস্টুরেন্টটা আগুনে পুড়ে গিয়েছে। কারণ কি? রোজার সময় 1 মাস ও রেস্টুরেন্ট বন্ধ করা ছিল এবং এই বন্ধ রেস্টুরেন্টে গ্যাস জমে সে এই ফায়ার হ্যাজার্ডের সম্মুখীন হয়েছে এবং তার যে কর্মী রেস্টুরেন্টটার চুলা জ্বালিয়েছে সে আহ, জীবন সংকটে পড়ে গিয়েছে। তার গলা, বুক এবং মাথা সব পুড়ে গিয়েছে এবং আমার ওই ফ্রেন্ডও পুড়ে গিয়েছে। সো এই ঘটনার থেকে আমরা বুঝতে পারি যে আসলে এটা কতটা গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ। এ ব্যাপারে আসলে আমাদের সবাইকে জ্ঞান অর্জন করতে হবে। সো আমরা শুরুতে জানবো আগুন কি। তো এই বিষয়গুলো আমরা জানবো আর কি। সরি, আসলে আহ, একটা ইন্টারাপশন হয়েছে। তা আমরা আসলে এইভাবে আর কি এগিয়ে যাব। নেক্সট আমরা এগিয়ে যাই, আমরা দেখতে পাচ্ছি এখানে আগুন কি সেই বিষয়ে আমরা এখন কথা বলবো। আগুন হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়া। এটা হচ্ছে অক্সিজেন, তাপ এবং দাহ্য বস্তু, এইটার সংমিশ্রণে যে রাসায়নিক বিক্রিয়াটা তৈরি হয় এটাই হচ্ছে আগুন। এই যে তিনটা বস্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে অক্সিজেন, তাপ এবং দাহ্য বস্তু। দাহ্য বস্তু বলতে আমাদের যে কোনো জিনিস হতে পারে, যেমন কাঠ হতে পারে, কাপড় হতে পারে, কাগজ হতে পারে, অথবা যে কোনো লিকুইড অয়েল হতে পারে। এই জিনিসগুলা হচ্ছে আমাদের দাহ্য বস্তু। আর অক্সিজেন যেটা আমরা নিঃশ্বাসে ইনহেল করি, যেটা আমরা সবসময় গ্রহণ করি, এটা হচ্ছে অক্সিজেন। আগুন জ্বলার জন্য অক্সিজেন বাধ্যতামূলক। দেখবেন খেয়াল করে, আগুন যদি নিভে যায় আমরা আগুনকে বাতাস দেই অথবা মুখ দিয়ে হাওয়া দেওয়ার চেষ্টা করি। এটা কিন্তু আমরা অক্সিজেন প্রদান করতেছি আগুনকে, যেন আগুনটা জ্বলে। তা আগুন জ্বলার জন্য দাহ্য বস্তুর পাশাপাশি অক্সিজেন প্রয়োজন এবং একই সাথে প্রয়োজন তাপ। আমরা যখন মেসের লাইট দিয়ে জ্বালাচ্ছি তখন কি হয়? ঘর্ষণের ফলে যে তাপ উৎপাদিত হয় এই তাপটা থেকে কিন্তু আগুনটা তৈরি হয়। সো দাহ্য বস্তু, অক্সিজেন প্লাস তাপ, এই যে তিনটা জিনিস একত্রিত হয়ে যে সমন্বিত যে রাসায়নিক বিক্রিয়া তৈরি করে, এর ফলে আগুন এবং ধোঁয়ার সৃষ্টি হয় এবং উত্তাপের তৈরি করে, আলোর তৈরি করে। এর যদি কোনো একটাকে আমরা আগুন নিভানোর কৌশল হিসেবে সরিয়ে নেই বা বিয়োগ করে দেই তাহলে আগুনটা নিভে যাবে বা জ্বলবে না। আচ্ছা, অগ্নি প্রজ্বলনের নীতি। এখানে অগ্নি প্রজ্বলনের 4টি বিষয় এখানে দেখানো হয়েছে। প্রধানত এখানে তিনটা বস্তু, তিনটা জিনিস। দাহ্য বস্তু যেটা আমি বললাম, পরিমিত তাপ এবং অক্সিজেন, আর বিরতিহীন রাসায়নিক প্রক্রিয়া। এটা কোনো জিনিস না, এটা হচ্ছে এই তিনটা সংমিশ্রণে যেটা হচ্ছে সেটা হচ্ছে চতুর্থ পর্যায়ে এসে এই জিনিসগুলো যদি একত্রিত হয় সরি, তাহলে আর কি আগুন জ্বলতে পারবে এবং বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে। যদি এই জিনিসগুলোকে আমরা নিয়ন্ত্রণ করি তাহলে কিন্তু আগুন জ্বলবে না। এই আগুন গঠনের উপাদানগুলোকে জানার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে আগুন জ্বলা বন্ধ করা যায় কিভাবে বা অগ্নিকাণ্ড বন্ধ করা যায় কিভাবে, কারণ এদের যে কোনো একজনকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কিন্তু আগুন জ্বলবে না, আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। এই যে দেখেন, এই চিত্রে ভালোভাবে দেখানো হচ্ছে যে আগুন প্রজ্বলনের নীতি কি, অগ্নি প্রজ্বলন বা নির্বাপন নীতি কি। এখানে দেখেন যে আহ, অক্সিজেন হলুদ বক্সে দেখানো হয়েছে, পরিমিত তাপ দেখানো হয়েছে, তারপরে দাহ্য বস্তু এবং তাদের নিরবিচ্ছিন্ন যে রাসায়নিক বিক্রিয়া, তার মাঝখানে আগুন জ্বলতেছে বাম পাশের চিত্রে। ডান পাশের চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেনও রয়েছে, তাপও রয়েছে, দাহ্য বস্তুও রয়েছে, কিন্তু এই তিনটা আলাদা আছে এবং এদেরকে আমরা রাসায়নিক বিক্রিয়ার মধ্যে প্রবেশ করতে দিচ্ছি না, রাসায়নিক বিক্রিয়া ঘটতে দিচ্ছি না, মানে বিচ্ছিন্ন আছে। এবং এটার মাঝখানে দেখেন কোনো আগুন জ্বলন্ত নাই, আগুন জ্বলে নাই।
আচ্ছা, আগুনের প্রকারভেদ এবং নির্বাপনের মাধ্যম। সকল ধরনের আগুনে একই রকমের ইকুইপমেন্ট দ্বারা অগ্নি নির্বাপন করা সম্ভব নয়, এবং এজন্যই আমরা অগ্নি নির্বাপনের জন্য বিভিন্ন বিভিন্ন আলাদা আলাদা নীতি ব্যবহার করি। আগুনের অনেকগুলো প্রকার রয়েছে, সেই প্রকার যদি আমরা জানতে পারি তাহলে আমরা এটা নির্বাপন করার জন্য সঠিক পন্থা ব্যবহার করতে পারবো। এখানে আগুন আমরা 6 প্রকার দেখতে পাচ্ছি: কঠিন বা সলিড ফায়ার, লিকুইড ফায়ার, গ্যাস ফায়ার, মেটাল ফায়ার, ইলেকট্রিক ফায়ার অ্যান্ড কুকিং ফায়ার। আমরা এটার বিস্তারিত প্রত্যেকটা জানতে পারবো। শুরুতে আমরা কঠিন ফায়ার বা সলিড ফায়ার সম্পর্কে কথা বলবো। আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন যে একটা ঘর জ্বলতেছে। আপনাকে দেখতে পাচ্ছেন ঘরটা জ্বলতেছে? জি, হ্যালো? দেখা যাচ্ছে। জি স্যার, হ্যাঁ, দেখা 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 যাচ্ছে যাচ্ছে। যাচ্ছে। ভাইয়া। দেখেন এই ঘরটা কি কি দিয়ে তৈরি। ঘরটা দেখেন কাঠ দিয়ে তৈরি। তারপর সিঁড়িটা দেখতে পাচ্ছি, রেলিংটা লোহার। মানে এখানে সব সলিড উপকরণ দিয়ে তৈরি। কাঠ, পাট, তুলা বা অন্য যে কোনো জিনিস যেগুলো সলিড উপাদানের মধ্যে পড়ে, প্লাইউড হোক, যেগুলো আমরা হাত দিয়ে ধরতে পারি সাধারণভাবে, এবং পুড়ে গেলে ছাই বা কয়লা পাওয়া যায়, এইগুলাকে সলিড ফায়ার বলে। এবং আমাদের যত ফায়ার হয় বেশিরভাগ ফায়ারই এই এই অবস্থা, মানে এই ফায়ার গুলো আমরা পাই। এখন আমরা দেখব যে এই সলিড ফায়ারকে বন্ধ করার জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য আমরা কি ব্যবহার করতে পারি। সলিড ফায়ারকে নিয়ন্ত্রণের জন্য আমরা CO2 অথবা এবিসি ড্রাই কেমিক্যাল পাউডারের যে ফায়ার এক্সটিংগুইশার রয়েছে সেটা ব্যবহার করতে পারি। এটা যদি ব্যবহার করি তাহলে এই আগুন নেভানো সহজ। এবং আমরা যদি আমাদের বাসা বাড়ি বা অফিসে যদি এইটা রাখতে পারি তাহলে আমরা খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারবো। দ্বিতীয় আমরা দেখতে পাচ্ছি তরল জাতীয় পদার্থের আগুন বা লিকুইড ফায়ার। আমরা নাম শুনেই বুঝতে পারতেছি এটা কি ধরনের ফায়ার। দেখেন ছবিতে দেখতে পাচ্ছেন এখানে তেলের ডিপো দেখা যাচ্ছে, কিন্তু তেলের ডিপোর বড় বড় ট্যাঙ্কার, এবং সেখানে আগুন জ্বলছে। তরল জাতীয় পদার্থের মাধ্যমে যে আগুনগুলো আসলে ছড়ায় এইগুলাকে আমরা তরল বা লিকুইড জাতীয় আগুন বা লিকুইড ফায়ার বলতে পারি। এখানে অনেক প্রকারের দাহ্য তরল পদার্থ রয়েছে: পেট্রোল, অকটেন, ডিজেল, মোবিল, বা এই যে আমাদের পেইন্ট করার বা রং করার যে তরলগুলো রয়েছে এগুলোও কিন্তু আমাদের অনেক দাহ্য পদার্থ। এই দাহ্য পদার্থগুলো যদি কোনোভাবে এই অগ্নি উৎপাত হওয়ার মতো পরিস্থিতিতে পড়ে তাহলে কিন্তু আগুন উৎপাদিত হবে এবং বড় ধরনের বিপদ ঘটবে। এখন দেখবো যে এই তরল জাতীয় পদার্থের যে ফায়ার সেটাকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের যে এক্সটিংগুইশার গুলা ব্যবহার করব, সব এক্সটিংগুইশার এই তেল জাতীয় আগুনে ব্যবহার করা যাবে না। সব এক্সটিংগুইশার তেল জাতীয় পদার্থে ব্যবহার করা যাবে না। আমরা দেখতে পাচ্ছি এখানে ফোম জাতীয় যে এক্সটিংগুইশার দেখানো হয়েছে, এই এক্সটিংগুইশার গুলো আর কি আমরা লিকুইড ফায়ারে বা এই তরল জাতীয় যে ফায়ার গুলা এটাতে ব্যবহার করতে পারবো, কারণ এটা এখানে নিরাপদ। আরো কিছু ব্যাপার আছে। তরল জাতীয় ফায়ারে কিন্তু আমরা পানি ব্যবহার করব না, এটা রিয়াকশন হতে পারে। অনেক ফায়ার আছে যেগুলোতে পানি ব্যবহার করা যাবে না, কিন্তু আমরা সাধারণত ফায়ার বলতে মনে করি যে আগে পানি ঢালো। এই আগে পানি ঢালাটা আমাদের আসলে বিবেচনা করা যাবে না। আজকের আমরা প্রশিক্ষণটা যদি মনে রাখি তাহলে আমরা বুঝতে পারবো যে কখন কোন ভাবে কোনটা ব্যবহার করতে হবে। কিছু ফায়ারে যদি আমরা পানি ব্যবহার করি আগুন নেভার পরিবর্তে আগুন বৃদ্ধি পাবে। যাই হোক, আমরা এখন এটাতে জানলাম যে লিকুইড ফায়ারের ক্ষেত্রে উত্তম হচ্ছে ফোম টাইপ ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করা। দেন মুখ দেন, ওর লাগবে নাকি হ্যাঁ, দেন। সরি, কেউ কিছু কেউ কিছু বলেছেন? আচ্ছা, ঠিক আছে, আমরা পরেরটা জানতে চাই। গ্যাস জাতীয় পদার্থের আগুন বা গ্যাস ফায়ার, এইটা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আছে। আপনাকে দেখতে পাচ্ছেন একটা গ্যাস সিলিন্ডার, চারিপাশে একটা আগুনের গ্রাফিক্স দেখানো হয়েছে। জি, দেখা যাচ্ছে। জি 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 জি। জি, হ্যাঁ। গ্যাস তো কি আপনারা সবাই বুঝতে পারছেন, প্রত্যেকের বাসায় এটা আছে, হোটেলে আছে। এটা এখন আমাদের হয়েছে কি গ্যাসের লাইনও আছে প্রত্যেকের বাসায়, সিলিন্ডারও আছে অনেকের যেখানে গ্যাসের লাইন নাই। এটা খুবই এখন মানে বলা যায় একটা
বোমা নিয়ে আমরা বসবাস করতেছি, যদি এটাকে সঠিকভাবে নিয়ন্ত্রিত উপায় মেনটেন না করা হয়, সবসময় চেকের মধ্যে না রাখা হয়, তাহলে এটা একটা বোমা। আপনি জানেন যে বোমা সামরিক বাহিনীতে ব্যবহার করা হয়। বোমা অনেক বড় বড় কাজে, বিপজ্জনক কাজে ব্যবহার করা হয়, এবং এটা একটা বিপজ্জনক জিনিস। কিন্তু সেই বিপজ্জনক জিনিসের মতো একটা জিনিস আমাদের বাসা বাড়িতে থাকে, কিন্তু এটা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে নিরাপদে ব্যবহার করা যাবে। যদি আমরা মেনটেন করতে না পারি, নিয়ন্ত্রণ না করি সঠিকভাবে, এটা পরীক্ষা নিরীক্ষা না করি, ব্যবহার বিধি না জানি, তাহলে আমাদের বিপদের সম্মুখীন হতে হবে। আপনারা আপনাদের স্মৃতি স্মৃতি হাতড়ালে অবশ্যই এই ধরনের ঘটনার খবরের মনে করতে পারবেন, যে নিশ্চয়ই আপনারা কখনো না কখনো শুনেছেন যে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে হতাহতের খবরগুলা। আপনারা তো মনে করতে পারবেন নারায়ণগঞ্জে মসজিদের ভিতরে গ্যাস জমে সেই গ্যাসটা ব্লাস্ট হয়ে অনেক মানুষের হতাহত হয়েছিল বেশ কয়েক বছর আগে। গ্যাস খুবই ভয়ানক জিনিস যদি আমরা নিয়ন্ত্রণ না করতে পারি। এই গ্যাস জাতীয় পদার্থের থেকে যে আগুনগুলো উৎপত্তি হয়, সেই সব আগুনকে আমরা গ্যাস ফায়ার বলবো। এখানে লিকুইড মিথেন থাকতে পারে, বা অন্য প্রোপেন, বা অন্য যে কোনো এলপি, বা আমরা যে গ্যাসগুলো আমরা ব্যবহার করি আমাদের সিলিন্ডারে, যে কোনো প্রকার গ্যাস থাকতে পারে। ইভেন আমরা যে গ্যাসগুলো ব্যবহার করি এসিতে, এই গ্যাসগুলো হতে পারে। সো আমাদের যে কোনো গ্যাস হ্যান্ডেলিং এ খুব সাবধান হতে হবে, বিশেষ করে সিলিন্ডার। সিলিন্ডার মেয়াদ উত্তীর্ণ কিনা, সিলিন্ডার নিম্নমানের কিনা, বা ছিদ্র কিনা, তারপর ফিটিংসটা ভালো আছে কিনা, এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই অবশ্যই সবসময় ভালো টেকনিশিয়ান দ্বারা পরীক্ষা করাতে হবে, এবং নিজেরা সবসময় সচেতন থাকতে হবে যে আমি ব্যবহারের পরে ওটাকে সঠিকভাবে রাখলাম কিনা। আমাদের নিজস্ব ব্যক্তিগত যে আহ, জ্ঞান রয়েছে সেটাকে ব্যবহার করতে হবে। আমাদের প্রত্যেকের সাথে সৃষ্টিকর্তা স্মেলিং পাওয়ার দিয়েছে, যে আমরা গন্ধ নিতে পারি, এবং আমাদের গন্ধ, আমাদের ব্রেন জাজ করতে পারে যেটা কিসের গন্ধ। এটাও আমাদের ব্যবহার করতে হবে। হুট করে গেলাম, সুইচ দিলাম, অন করলাম, আর পুরো ঘর আগুন হয়ে গেল, এটা থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য নিজেদেরকে সচেতন হতে হবে। খালি নিজে জানলে হবে না, আমার পরিবারকে জানাতে হবে, এবং আমার পারিপার্শ্বিক যতগুলা লোক রয়েছে, আমার অফিসে যত লোক রয়েছে, তাদেরকে আমি চেষ্টা করব সুন্দর করে বোঝানোর জন্য যে প্লিজ আমরা এই ব্যাপারে সচেতন হই। কারণ একটা ফ্লোরে যদি আগুন লাগে, পুরো বিল্ডিংটাই পুড়ে যাবে। আপনি শুধু তার রান্না করার চিন্তা করবেন না, ওই রান্নাঘর মানে কিন্তু পুরো বিল্ডিংটাই পড়ে যেতে পারে, এবং আপনিও এটা থেকে বাঁচবেন না। আপনি ওই সিঁড়ি দিয়ে এক্সিট ওয়ে নাও খুঁজে পেতে পারেন। একটি ফ্ল্যাটে লাগবে, কিন্তু বাকি আরো যে 40 থেকে 50টা ফ্ল্যাট আছে বা 30টা ফ্ল্যাট আছে, তারা কেউ বাঁচবে না। সো এটা শুধু একজনের ঝামেলা না। হ্যাঁ, এবার আমরা গ্যাস ফায়ারকে কিভাবে নিউট্রাল করতে পারি, নিউট্রালাইজ করতে পারি, সেই ব্যাপারটা দেখবো। গ্যাস ফায়ারের জন্য আমরা সাধারণত বালি ব্যবহার করতে পারি, মাটি ব্যবহার করতে পারি, এবং এবিসি ড্রাই কেমিক্যাল পাউডারের যে এক্সটিংগুইশারটা রয়েছে, এটাও আমরা ব্যবহার করতে পারি। আমাদের যত বেশি এক্সটিংগুইশার দেখা যায়, তার মধ্যে এবিসি ড্রাই কেমিক্যাল পাউডারটাই সবচেয়ে বেশি দেখা যায়। আর বালি, মাটি, এই যে জিনিসগুলো, এটা আমাদের সবচেয়ে অ্যাভেলেবেল জিনিস। হয়তো শহরের জন্য এটা একটু অ্যারেঞ্জমেন্টের ব্যাপার, বাট গ্রামে এবং একটু মফস্বল এরিয়াতে বালু এবং মাটি পাওয়া খুব সহজ, এবং এটা অ্যারেঞ্জ করা মানে সবচেয়ে সহজ কাজের মধ্যে একটা। তো আমরা দেখতে পেলাম যে এখানে গ্যাস সরি গ্যাস ফায়ারের জন্য এবিসি ড্রাই কেমিক্যাল পাউডার এবং বালু, মাটি, এই জাতীয় জিনিসগুলোকে আমরা ব্যবহার করে আম, এই ফায়ারকে আমরা নিউট্রাল করতে পারি, বা নিউট্রালাইজ করতে পারি, বা বন্ধ করতে পারি। আমি এতক্ষণ যে জিনিসগুলো বললাম, দেখেন আমরা গ্যাস ফায়ার পর্যন্ত এসেছি, 3টা ফায়ার ব্যাপারে বলতে পেরেছি। বাট এই ফায়ারের মধ্যে যতগুলো আমরা ব্যবহার করেছি, এই এক্সটিংগুইশার গুলো সবগুলোর কাজ কিন্তু একটা ওয়েতে হয়, সেটা আমি বলে দিচ্ছি। আগুনকে শ্বাসরোধ করা হচ্ছে, যেটা আমি আগামীতেও দেখাবো কিভাবে। আমি বলেছিলাম শুরুতে যে যে অক্সিজেন দেওয়া হয়, অক্সিজেন লাগে হচ্ছে ফায়ার জ্বলার জন্য। এই যে আমরা এক্সটিংগুইশার গুলো দিচ্ছি, এগুলো ফায়ারের মধ্যে গিয়ে ও কিন্তু আগুনকে অক্সিজেনের ঘাটতিতে ফেলে দিচ্ছে। অক্সিজেনের ঘাটতিতে ফেলে দিলে তখন আগুন কি করবে, ও নিভে যেতে বাধ্য হয়। হ্যাঁ, আমরা পরবর্তী ফায়ারে চলে যাচ্ছি, মেটাল ফায়ার। এটা আমাদের জন্য বেশ রেয়ার, সব সময় এটা ঘটে না আমাদের জন্য। এটা শিল্প ও কারখানাতে বেশিরভাগ হয়ে থাকে। যে সমস্ত পদার্থ চকচকে, তাপ ও বিদ্যুৎ পরিবাহী, এবং যাহা হাতুড়ের দ্বারা পিটিয়ে পাতে পরিণত করা সম্ভব,
এবং মৌলকে ধাতব, এই ধরনের মৌলকে ধাতব পদার্থ বলা হয়। ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, লোহা, জিঙ্ক, পটাশিয়াম, তামা, পিতল, আরো অনেক আছে মেটাল। তা আমি এই কয়েকটা নাম বললাম। এই ধরনের জিনিসগুলো ব্যবহার করা হয় ফ্যাক্টরিতে। আচ্ছা, আপনারা কখনো দেখেছেন রেল লাইন ব্রেক করলে, খুব কড়া ব্রেক করলে রেল লাইনের সাথে স্পার্ক করে? এটা কি কেউ দেখেছেন? না। আচ্ছা, না দেখলেও ছুরি বা আমাদের কাটার জন্য যে ওয়েপন গুলা, সেইগুলো ধার দেওয়ার সময় ফায়ার বের হয়, এটাকে দেখেছেন? দেখেছি। হ্যাঁ, জি স্যার। এইগুলা কিন্তু মেটাল ফায়ারেরই অংশ। মেটালের মাধ্যমে যে ফায়ারটা হয়, যে কোনো বড় ফ্যাক্টরিতে দেখা গেল যে যেখানে লোহার আইটেম গুলো তৈরি করে, আমাদের এই ভারী শিল্পগুলো বাংলাদেশে খুব কমই আছে। এর মধ্যে রয়েছে রি রোলিং যে মেটাল ফ্যাক্টরি গুলো বাংলাদেশে রয়েছে, যেমন বিএসআরএম, আরটিএম, বিভিন্ন প্রকারের যে রড এবং লোহার যে ফ্যাক্টরি গুলো রয়েছে, এইখানে কিন্তু এই ধরনের সুযোগ থাকে এই ধরনের অগ্নিকাণ্ড ঘটার। ঠিক আছে, তারপরে আমাদের বিভিন্ন অ্যালুমিনিয়াম বা পাত্রগুলো তৈরি করার যে ফ্যাক্টরি, সেখানে এই সুযোগ থাকে। ঠিক আছে, তবে আমাদের ইন জেনারেল আমাদের সাধারণ সমাজে এই ধরনের ফায়ার হয় না। আপনার একটা রেল দেখতে পাচ্ছেন, এই রেলে কিন্তু মেটাল ফায়ারের সুযোগ রয়েছে। রেল কিন্তু পুরোটা একটা মেটাল পদার্থ। হ্যাঁ, এখানে কিছু কাঠ বা অন্যান্য ইকুইপমেন্ট রয়েছে, বাট রেল কিন্তু এক প্রধানত কিন্তু লোহা দ্বারা তৈরি। এখন আমরা এই ফায়ারকে কিভাবে বন্ধ করতে পারি বা থামাতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি? এখানেও কিন্তু বালু মাটির ব্যবহার রয়েছে। বালু মাটির ব্যবহার কিন্তু এখানে বেশ কমন। একই সাথে এখানে রয়েছে ট্যালকম জাতীয় যে পাউডার দিয়ে যে এক্সটিংগুইশার গুলো করা হয়, এই এক্সটিংগুইশার গুলা গ্রাফাইট পাউডার দিয়ে যেগুলো করা হয়, এটাও কিন্তু এক প্রকারের মাটি। গ্রাফাইট বা ট্যালকমের যে ইয়েগুলা, এটাও কিন্তু এক প্রকারের মাটি, কিন্তু ওটা একটু সেপারেট করে রিফাইন করে করা হয়েছে। বাট আলটিমেটলি এই ধাতব ধাতব ফায়ারের জন্য আমাদের মাটি খুবই গুরুত্বপূর্ণ, বালু খুবই গুরুত্বপূর্ণ, এবং এই যে এক্সটিংগুইশারটা দেখতে পাচ্ছি আমরা গ্রাফাইটের, এটা আমরা ব্যবহার করতে পারি। এখানে কিন্তু একটা সাবধানতা রয়েছে। পানি, আমি বলেছি না যে সব ফায়ারে পানি ব্যবহার করা যাবে না? আপনাদেরকে মনে আছে সব ফায়ারে পানি ব্যবহার করা কি যাবে? একটু বলবেন, রেসপন্স করবেন প্লিজ। না। হ্যাঁ, সবাই একটু রেসপন্স না করবেন, স্যার। তাহলে আমি বুঝতে পারি যে না, হ্যাঁ সবাই আছেন। আম, পানি কিন্তু এই ফায়ারে ব্যবহার করা যাবে না। এই ফায়ারে পানি ব্যবহার করলে কিন্তু হিতে বিপরীত হইতে পারে, এবং এটা বেশ বিপজ্জনক হয়ে যেতে পারে। সবাই আমরা ধাতব ফায়ারে কখনোই পানি ব্যবহার করতে রিকমেন্ড করব না। পানি ব্যবহার এখানে বিপজ্জনক হতে পারে। বালি মাটি বা এই জাতীয় এক্সটিংগুইশার গুলো ইউজ করব। আচ্ছা, হ্যাঁ, এইটা দেখেন, এটা কিন্তু আমাদের সবার একটা পরিচিত ছবি। হয়তো হুবহু এই জিনিসটা হয় নাই, কিন্তু এই টাইপের অনেক ফায়ার আপনাদের বাসাবাড়ি বা অফিসে বা যে কোনো জায়গায় হয়েছে। আপনাদের কি কারো মাল্টিপ্লাগ নষ্ট হয়ে গিয়েছে কখনো গরম হয়ে? জি স্যার। জি জি স্যার। স্যার। জি। জি নষ্ট স্যার হয়েছে অ্যাভেলেবেল। অ্যাভেলেবেল। তো এইটা কিন্তু আমাদের খুব ঘটে। একটু আগে যেমন দেখালাম মেটাল ফায়ার খুব একটা ঘটে না, আমাদের আশেপাশে হয় না, এটা বড় জায়গাতে হয়। কিন্তু এইটা কিন্তু আমরা খুবই এর নিকটে থাকি, এবং এটা আমাদের খুবই পরিচিত, এবং আমরা এই বিপদের মধ্যে সবসময় আছি। বাংলাদেশে যত অগ্নিকাণ্ড হয় তার বড় একটা অংশ এই ফায়ার থেকে হয়। 80%। ইলেকট্রিক ফায়ার, ইলেকট্রিক ফায়ার বা শর্ট সার্কিট থেকে যেটা হয়, মানে বৈদ্যুতিক কারণে শর্ট সার্কিটের মাধ্যমে যে অগ্নিকাণ্ড সূত্রপাত ঘটে, এটাই হচ্ছে ইলেকট্রিক ফায়ার। এটা যে কোনো কারণে হুম। হতে পারে। যেমন একটা সুইচ পুরানো হয়ে গেছে, দেখবেন কিছু সুইচ পুরানো হয়ে গেলে অন করে দিলে একটু কুরকুর করে শব্দ করে, বিভিন্ন খুব স্লাইট একটা শব্দ করে। আপনারা কি এটা কখনো শুনেছেন যে পুরোনো সুইচ বা পুরোনো সংযোগে যে সকেট লাগালে শব্দ হয়, অল্প অল্প শব্দ হয়, জি। জি জি জি। তারগুলো হিট এইটা হয়? অনেকেই এইগুলা শোনা যায়। হচ্ছে অগ্নিকাণ্ডের সূত্রপাত। ওটা জি ভিতরে স্যার। ছোট্ট ছোট স্পার্কিং তৈরি করে, স্পার্কিং। এখন ও যদি উপযুক্ত পরিবেশ পায়, উপযুক্ত জ্বলার মতো কোনো জিনিস পায়, তাহলে আগুনটা ধরে যায়। আবার এমনও হয় যে ওভারফ্লো হয়ে গেছে বিদ্যুৎ, আপনার সার্কিট ব্রেক পড়ার মতো সিস্টেম করা নাই, তখন কি হয়েছে, তার গলে গিয়ে নেগেটিভ পজিটিভ এক হয়ে গিয়ে ওই তারটা পুরোটাই একটা অগ্নি আহ, আগুনের যে হিটার দেখছেন না, হিটারের মাঝখানে যে তারগুলো জ্বলতে থাকে, ওই রকম পরিণত হয়। আশেপাশে যা থাকে সবগুলাকে
আগুনে পরিণত করে পুরো ঘর, পুরো বিল্ডিং, মানুষগুলোকে জ্বালিয়ে দেয়। খুব ভয়ানক yes এটা। yes জি ঠিক। জি এবং স্যার। এই ইলেকট্রিক ফায়ার, একটু আগে যে বললাম ধাতব ফায়ারে পানি ব্যবহার করা যাবে না, ইলেকট্রিক ফায়ারও একেবারে হারাম আগুন। এই এই আগুনে পানি একদম ব্যবহার করা যাবে না। ইলেকট্রিক ফায়ারে পানি ব্যবহারই করা যাবে না। এখন আমরা যদি বাঁচতে চাই এই ইলেকট্রিক ফায়ার থেকে, তা আমাদের কি করতে হবে? সকল ইলেকট্রনিক যন্ত্রপাতি গুলাকে নিয়মিত চেক করতে হবে। নিয়মিত সময় পর পর যখন আয়ুষ্কাল শেষ হয়ে যাবে, আমাদের উচিত এই জিনিসগুলাকে পরিবর্তন করা। আর আয়ুষ্কাল থাকলেও সেই জিনিসগুলাকে নিয়মিত মেইনটেনেন্সের মধ্যে রাখা। কমপক্ষে 6 মাসে অথবা 1 বছরে প্রত্যেকটা ইলেকট্রনিক জিনিসগুলাকে চেক করা, যে আমার ইলেকট্রনিক জিনিসটা ঠিক আছে কিনা, কোনোভাবে তার লিকেজ আছে কিনা, যেটা আমি ব্যবহার করতেছি সেটা তার ধারণ ক্ষমতা পার হয়ে যাচ্ছে কিনা। এই জিনিসগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। যদি আমরা তা মেনটেন করতে না পারি, তাহলে কিন্তু আমরা এই বিপদের সম্মুখীন হব এবং আমরা এখান থেকে বাঁচতে পারবো না। বাঁচতে হলে কি করতে হবে? এই জিনিসগুলোকে মেনটেন করতে হবে। আগুন ধরা আগে প্রতিরোধ করতে হবে, নেভানো তো পরে। যদি আমি ধরাটা প্রতিরোধ করতে পারি, তাহলে নেভানোতে যাওয়া লাগবে না আমাকে। এই জন্য আমাকে নিয়মিত এটা মেনটেন করতে হবে এবং সচেতন থাকতে হবে। ধরেই গেল আগুন, তাহলে কি করতে হবে? তখন নেভানোর প্রশ্ন আসবে। ইলেকট্রিক ফায়ারের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি রিকমেন্ডেশন থাকবে CO2, কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে যে এক্সটিংগুইশার তৈরি হয়, সেই এক্সটিংগুইশারটা দিয়েই আমরা এটা মূলত করতে পারবো। এই CO2 এক্সটিংগুইশার দিয়ে যদি আমরা বিদ্যুতের মাধ্যমে জ্বলা যে ইলেকট্রিক ফায়ার, সেটা যদি আমরা নিভাই, তাহলে কোনো সমস্যা হবে না। এক্ষেত্রে আমরা এবিসি ড্রাই কেমিক্যাল পাউডারটাও ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু বেশি রিকমেন্ডেড হচ্ছে CO2। সাপোজ ধরেন আপনার 3টা কম্পিউটারে ফায়ার হ্যাজার্ড হয়েছে, 3টা কম্পিউটার এবং একটা জেনারেটরে আগুন লেগেছে। যদি আপনি CO2 দিয়ে এই আগুনটা নির্বাপন করেন, তাহলে আপনার এই কম্পিউটার গুলো ব্যবহার উপযোগী থাকতে পারে। সার্কিট গুলো নষ্ট হবে না, ইলেকট্রনিক্সটা নষ্ট হবে না, কারণ গ্যাস তো আগুন নিভিয়ে ও চলে যাবে, বাতাসের সাথে মিশে যাবে। কিন্তু যদি আপনি ডিসিপি পাউডার দেন বা এমনি এই এবিসি ড্রাই কেমিক্যাল পাউডারটা দিয়ে থাকেন, তাহলে হবে কি, ও আগুনটা ঠিকই নিভাবে, তাহলে কিন্তু যন্ত্রপাতিটাকে নষ্টও করে দিবে একই সাথে। তবে যন্ত্রপাতি বাঁচানোর জন্য আগুনকে নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া যাবে না। যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমরা CO2 ব্যবহার করব। আর যদি আমি দেখতেছি যে আমার 3টা কম্পিউটার বাঁচাতে গিয়ে আমার পুরো বিল্ডিং নষ্ট হয়ে যাবে, আমার মানুষের জীবন চলে যাবে, তাহলে এই কম্পিউটারকে বাঁচানোর কোনো প্রয়োজন নাই, ওই ইলেকট্রনিক্সকে বাঁচানোর কোনো প্রয়োজন নাই। আমি ডিসিপি পেলে, ড্রাই কেমিক্যাল পাউডার পেলে, ওকে দিয়ে আমি নির্বাপন করব। যাক চলে যাক, কিন্তু বড় ক্ষতি যেন না হয়। আপনারা কি বুঝতে পেরেছেন জিনিসটা, পার্থক্য কি? জি স্যার, জি বুঝতে স্যার। পারছি স্যার। জি হ্যাঁ, স্যার। পার্থক্য এটাই। দুটোই করা যাবে, তবে যদি উভয় থাকে তাহলে আমরা ওটাকে প্রায়োরিটাইজ করব। তবে বারবার বলতেছি, আপনারা এই ফায়ারটার ব্যাপারে সব সময় ভিজিলেন্ট থাকবেন। যারা এই ধরনের পেশাগত কাজে জড়িত, তারাও কিন্তু এটা সবসময় ভিজিলেন্ট থাকবেন, যে আমাদের কোনো এই ধরনের কোনো প্রবলেম রয়েছে কিনা। আচ্ছা, কুকিং ফায়ার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা দুটা ছবি দেখানো হয়েছে। বাম দিকে একটা কড়াইয়ের মধ্যে আগুন জ্বলছে, কিছু একটা ভাজা হচ্ছে সেইখানে। আর ডান দিকে দেখেন আপনাদের এটা চুলা থেকে আগুন জ্বলে উপরে ছাদের দিকে ছড়িয়ে গিয়েছে মাশরুমের মতো। ঠিক আছে? অনেক সময় রান্নার সময় কিন্তু এটা হয়ে থাকে, আমরা সবাই জানি। তবে সবচেয়ে বেশি হয়ে থাকে এটা অনেক বড় বড় হোটেলে, এই ধরনের সিস্টেম করা থাকে, যেটা দেখতে পাচ্ছেন। হোটেলগুলোতে এটা ম্যানেজমেন্টের জন্য অনেক ব্যবস্থা করা থাকে। আহ রান্নার তেল অনেক সময় ওভারহিট হয়ে পাত্রের মধ্যে আগুন ধরে যায়। এই জিনিসগুলোকে আমাদের আসলে নিয়ন্ত্রণ করতে হবে। আমরা আসলে কোনো কিছু ওভারহিট হতে দিব না। এটা ওভারহিট হলে কখন যে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং পার্শ্ববর্তী জিনিসের সাথে আগুন ধরে পুরো ঘরকে আগুনময় করে ফেলবে এবং প্রাণহানি এবং সম্পদের হানি ঘটাবে, এটা বলা যায় না। এবং এই কুকিং ফায়ারটা কিন্তু আসলে অয়েল ফায়ার বা লিকুইড ফায়ার বা সলিড ফায়ারের মধ্যেই চলে যায়। কিন্তু কুকিং ফায়ারটাকে এই আলাদা করে বলার কারণ হচ্ছে, এই ফায়ারটা প্রচুর পরিমাণে ঘটে। কারণ আমাদের প্রত্যেকটা ঘরে একটা করে রান্নাঘর থাকে। পৃথিবীতে যতগুলো পরিবার আছে, ততগুলো রান্নাঘর আছে। এটাই তো সত্যি। এমনকি পরিবার ব্যতীত ব্যাচেলর যারা আছে, তাদেরও রান্নাঘর আছে। সো রান্নাঘরের পরিমাণ অনেক।
এবং এই রান্নাঘরের কারণে এই আগুনগুলো ঘটে থাকে, যেখানে আর কি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা হয় না। এজন্য কুকিং ফায়ারটা অন্যান্য ফায়ারের সাথে সম্মিলিতভাবে মিলে গেলেও, যেমন গ্যাস থেকে হলেও রান্না করে, কুকিং ফায়ার হলেও সেটা কিন্তু কুকিং ফায়ারে চলে যাচ্ছে। ওখানে কিন্তু তেল আছে, ওরকম লিকুইড ফায়ারে চলে গেলেও কিন্তু এটা কুকিং ফায়ারে আসতেছে। এই জন্য যে এই ক্যাটাগরিটা আলাদা করা হয়েছে, কারণ এই ধরনের ফায়ারটা বেশি হওয়ার কারণে এটা আলাদা করে সচেতনতা তৈরি করার জন্য এইটা ক্যাটাগরি করা হয়েছে। আচ্ছা, এখানে কিন্তু তেলের মতো ব্যাপারটা চলে আসছে। যেহেতু তেল জাতীয় জিনিস এখানে বেশি ব্যবহার করা হয়, তাই এই ফায়ারে আমরা ফোম ব্যবহার করব, ফোম টাইপের এক্সটিংগুইশার। কোনোভাবে আমরা এখানে কিন্তু পানিটাকে সরাসরি ব্যবহার করব না, ফোম টাইপের এক্সটিংগুইশার ব্যবহার করব। তাহলে আর কি আমরা এই ফায়ারটাকে সহজে নিয়ন্ত্রণ করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন চিত্রে এখানে আসলে আমাদের এই থিওরিটিক্যাল ক্লাসের পাশাপাশি একটা প্র্যাকটিক্যাল ক্লাস হওয়াটা জরুরি। যদিও আমাদের অনলাইনে করার কারণে কিছুটা সীমাবদ্ধতা রয়ে গিয়েছে, এই ধরনের অ্যারেঞ্জমেন্ট করা আসলে আমরা বিভিন্ন অফিসে করে থাকি, যেখানে আর কি আমরা আম, নির্দিষ্ট দিনে একটা ট্রেনিং সেশন নিয়ে থাকি এবং সেই ট্রেনিং সেশনের পরে আমরা প্র্যাকটিক্যাল একটা সেশন করে থাকি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলে হয় কি, তাহলে এডুকেশনটা আরো বেশি পূর্ণতা পায় এবং আপনি ভালো শিখতে পারেন এবং শিক্ষার মানটা আরো একটু বেশি বৃদ্ধি পায়। যদি আমরা এই সীমাবদ্ধতার কারণে এটা আমরা প্র্যাকটিক্যালি দেখাতে পারছি না, কিন্তু এটা আপনাদেরকে একটু গ্রাফিক্স এর মাধ্যমে দেখাবো আর কি, ছবির মাধ্যমে। এখানে দেখেন একটা এক্সটিংগুইশার দিয়ে, এক্সটিংগুইশারটা হচ্ছে CO2, কার্বন ডাই অক্সাইড। একজন ভদ্রলোক উনি একটি গ্যাস সিলিন্ডারের আগুন নিভাচ্ছে, এবং এটা একটা মহড়া, এটা কোনো দুর্ঘটনা না, এটা একটা মহড়ার ছবি। ফায়ার এক্সটিংগুইশার কি সে বিষয়ে আমরা এখন জানার চেষ্টা করব। সহজে বহন করা যায় বা ট্রলির মাধ্যমে আগুনের কাছাকাছি নেওয়া যায় বা হাতে করে নেওয়া যায়, নিরাপদ দূরত্ব বজায় রেখে আগুনের উৎসর উপর ভিত্তি করে ড্রাই কেমিক্যাল পাউডার, কার্বন ডাই অক্সাইড বা ফোম বা অন্যান্য কেমিক্যাল বা পানি দ্বারা যে অগ্নি নির্বাপন করার যে যন্ত্র বা যে সিলিন্ডার ব্যবহার করা হয় তাকে ফায়ার এক্সটিংগুইশার বা অগ্নি নির্বাপন যন্ত্র বলা হয়। মানে এটা একটা সিলিন্ডার, এই সিলিন্ডার এবং এর সাথে কিছু ইকুইপমেন্ট দিয়ে এটা এমন একটা যন্ত্র তৈরি করা হয়েছে, আগুন নেভানোর যে জিনিসগুলো ওর ভিতরে ঢুকাই দেওয়া আছে, চাপ দিলে আগুন নেভানোর সেই জিনিসগুলা বের হয়ে আসবে এবং আগুনকে নিভায় ফেলবে। কি কি জিনিস থাকতে পারে ভিতরে? ড্রাই কেমিক্যাল পাউডার, যেমন আমি এবিসি বললাম, এবিসি ওটা ড্রাই কেমিক্যাল পাউডার। তারপর বলছিলাম CO2, CO2 কি? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড দিলে কি হয়? ওই যে আমি বলছিলাম অক্সিজেন, অক্সিজেন আগুন জ্বালায়। আমি যখনই কার্বন ডাই অক্সাইড দিব, তখন কি হবে? তখন হবে কি, অক্সিজেন ওখান থেকে অনেক কমে যাবে। অক্সিজেন যখন কমে যাবে, আগুন অসহায় হয়ে যাবে, কারণ সে জ্বলতে পারবে না। অক্সিজেন বিয়োগ করে ফেললে আগুন নিভে যাবে। আর ফোম, ফোমটাও ওই জাতীয়। ও কি করে? আগুনকে শ্বাসরোধ করে ফেলে এবং অক্সিজেনকে পৃথক করে ফেলে। আগুনের জ্বলার জন্য যে সলিড উপাদান বা দাহ্য বস্তু রয়েছে তাকে অক্সিজেন থেকে পৃথক করে। এখানে আমরা একটা এবিসি ড্রাই কেমিক্যাল পাউডারের একটা এক্সটিংগুইশার দেখতে পাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন চিত্রটা? জি দেখা যাচ্ছে। কথা বলবেন, একটু দেখতে পাচ্ছেন জি কি দেখা আমরা যারা যাচ্ছে। আছি ক্লাসে? জি স্যার। হ্যাঁ, এখানে দেখেন বাংলাতেই লেখা আছে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি বাংলাতে রেখেছি। আচ্ছা, আমাদের এখানে একজন ফরেনার জয়েন করার কথা ছিল, সম্ভবত ফিলিপাইন থেকে। Is there any foreigner from Philippine here? নো নো। Okay. যদি কারো বুঝতে সমস্যা হয় আমাকে বলবেন, আমি তো একভাবে বলে যাচ্ছি। আমি কি খুব দ্রুত বলতেছি? আমাকে বলবেন যে ফাস্ট হচ্ছে। না স্যার ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ। অপারেটিং লিভার, দেখেন সবার উপরে যে আমরা উপাদান, একটা হ্যান্ডেলের উপরে যে অংশ দেখতে পাচ্ছি, এটা অপারেটিং লিভার। তারপরে ছোট্ট একটা জিনিস দেওয়া আছে, এটা সেফটি পিন। গ্রেনেডে এরকম জিনিস থাকে, সেফটি পিন। ওই পিনটা দিলে আপনি অপারেটিং লিভারকে চাপ দিতে পারবেন। যতক্ষণ পর্যন্ত সেফটি পিন না খোলা হবে ততক্ষণ পর্যন্ত আপনি ওই অপারেটিং লিভারকে চাপ দিলেও এখান থেকে কোনো কিছু বের হবে না। সো ব্যবহার করার আগে আপনাকে সেফটি পিনটা খুলে নিতে হবে। এবং ক্যারি হ্যান্ডেলের অর্থ হচ্ছে
ওখানে আপনি হাতের তালু দিয়ে বাঁধিয়ে নিতে পারবেন বা যে কোনো কিছু দিয়ে ঝুলাই নিতে পারবেন। এই যে ক্যারি হ্যান্ডেল নামক যে জিনিসটা দেখতে পাচ্ছেন লাল, ওটা দিয়ে আপনি হাতে উঁচু করে নিয়ে এটাকে মুভ করতে পারবেন, শিফট করতে পারবেন বা আগুনের কাছে নিতে পারবেন। তারপর দেখেন একটা গোল মিটারের মতো একটা জায়গা দেখা যাচ্ছে, মনোমিটার বা প্রেসার গজ লেখা আছে। এই জিনিসটা আমরা পরের চিত্রে দেখতে পাবো, এই জন্য এখন আমি ফ্লাশ করে বলছি না। ওটা দিয়ে আর কি এটা ভালো আছে না মন্দ আছে, প্রেসার কেমন, ব্যবহার উপযুক্ত কিনা সেটা বুঝতে পারা যায়। তারপরে খুব সাধারণ জিনিস, এই বেল্ট আছে, নজেল আছে এবং হাই প্রেসার হুজ। এই যে কালো রঙের যে একটা পাইপ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হাই প্রেসার হুজ। এখান দিয়ে আমরা যে জিনিসগুলো কন্টেনারের মধ্যে রেখেছি সেটা এই পাইপের মাধ্যমেই বের হবে এবং ওটা আমরা আগুনে নিক্ষেপ করতে পারবো এই পাইপের মাধ্যমে। আর সবার লাস্টে রয়েছে একেবারে পাইপের শেষ মাথায় নজল। হ্যাঁ, যেটা বলছিলাম আমি একটু আগে, যে মনোমিটার বা প্রেসার গজ, প্রেসার যে গেজটা আছে এটা দেখেন সবুজ, লাল, হলুদ কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি। পুরোটা একটা লাল রঙের মিটার। এই মিটারটার মাঝখানে দেখেন একটা কাঁটা আছে, কাঁটাটার কালার হচ্ছে হলুদ এবং একটা নির্দিষ্ট জায়গা আছে যেখানে 195 সবার মাঝখানে। 195 এটা হচ্ছে পিএসআই, প্রেসারের একক। এই সবুজ অংশের মধ্যে সহজ করে বলি আমি, যদি সবুজ অংশের মধ্যে যদি আপনার এই কাঁটাটা থাকে তাহলে আপনার এই এক্সটিংগুইশারটা ব্যবহারের উপযুক্ত। আর যদি এই সবুজ রং করা স্থানের বাইরে যদি এই হলুদ রঙের কাঁটাটি থাকে বা সোনালী রঙের কাঁটাটি থাকে বা এর পিছনে থাকে, তাহলে এটা ব্যবহার করা যাবে না, প্রেসার লো আছে। ইভেন যদি এটা ডান দিকে থাকে, মানে এটা পার হয়ে গিয়েছে, দেখেন এখানে তিনটা চিত্র দেখানো হয়েছে, সবার বামের চিত্রে বাম পাশে মানে প্রেসার লো, সবার নিচে ছোট যেটা দেখানো হয়েছে ডান পাশে সেটা প্রেসার হাই, সঠিকটা দেখানো হয়েছে সবার উপরে বড় সাইজের যে মিটারটা সেটা হলো সঠিক। আমরা এই সবুজ দাগের মধ্যে যে মিটারটা অবস্থান করবে এটাকেই সঠিক বলে ধরে নেব এবং এর আগে এবং পরে থাকলে আমরা অবশ্যই টেকনিশিয়ানকে দেখাবো এবং সরবরাহকারী প্রতিষ্ঠানকে জানাবো যে আপনি এটা মেরামত করে দেন, পরিবর্তন করে দেন অথবা ঠিক করে দেন। আমরা তখন যে এক্সটিংগুইশারকে নিয়ে আলোচনা করলাম, এই এক্সটিংগুইশার গুলাকে ব্যবহারের একটা নীতিমালা রয়েছে। খুব সংক্ষিপ্ত একটা শব্দের মাধ্যমে এই ব্যবহারের নীতিটাকে মনে রাখা যায়। সরি, আপনারা কি শুনতে পাচ্ছেন? জি জি স্যার। জি শোনা যাচ্ছে। হ্যাঁ, সরি ফর ডিস্টারবেন্স। এখানে আসলে পি এ ডবল এস, আমরা সংক্ষেপে বলি পাস। এই পাসের যে সূত্র, এই পাসের মাধ্যমে কিন্তু আমরা আর কি এটাকে ব্যবহার করার ইয়ে করতে পারি। যখন আপনি এক্সটিংগুইশারটাকে হাতে নেবেন তখন আপনি পাস শব্দটা মনে করবেন। প্রথম পিতে কি পুল, কি পুল করবেন, পিনটাকে পুল করবেন। তারপরে আছে এ, এতে কি করবেন, এইম, কার দিকে, ফায়ারের দিকে। মানে আপনি এক্সটিংগুইশারটাকে নজলটা ধরে ফায়ারের দিকে এইম করবেন যে আপনি ওকে এখন এক্সটিংগুইশ করতে যাচ্ছেন। তবে এখানে একটা লক্ষণীয় বিষয় আছে যে আপনি এইম যখন করবেন তখন কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনি বাতাসের প্রতিকূলে করতেছেন না অনুকূলে করতেছেন। বাতাসের প্রতিকূলে অবশ্যই আপনি কখনো ফায়ার এক্সটিংগুইশার নিয়ে আগাবেন না। তাহলে হবে কি, আপনি আগুনকে এক্সটিংগুইশ করার জন্য এবিসি ড্রাই কেমিক্যাল পাউডার ছুড়লেন কিন্তু আগুন পর্যন্ত এক্সটিংগুইশার পৌঁছালো না, উল্টে আপনার দিকে ফিরে দিল বাতাসে। কি করবেন, বাতাসের অনুকূলে করতে হবে। মানে বাতাস আপনার পিঠের দিক থেকে আগুনের দিকে প্রবাহিত হচ্ছে এমন ভাবে দাঁড়াবেন, মানে আপনার দিক থেকে বাতাস ফায়ারের দিকে যাচ্ছে, আগুন থেকে বাতাস যেন আপনার দিকে না আসে, এইভাবে করা যাবে না। নেক্সট চলে যাচ্ছি স্কুইজ। যখন আপনি পুল করে ফেললেন এবং এইম করে আপনি রেডি করে ফেললেন ধরে হাত দিয়ে, তখন আপনি ধীরে ধীরে উপরের যে হ্যান্ডেলটা আছে ওটাকে আপনি একটু একটু করে স্কুইজ করবেন ক্যারি হ্যান্ডেলের সাথে ধরে। তাহলে হবে কি আপনার এটা সুন্দর মতন করে আপনি
এটাকে এক্সট্রাক্ট করতে পারবেন এবং ভিতরে যে পদার্থগুলো আছে, এই যে অপারেটিং লিভারকে একটু একটু করে চাপ দিবেন। চাপ দিলে হবে কি, আপনার ওখান থেকে এক্সটিংগুইশার থেকে আম, এই এক্সটিংগুইশারের যে পদার্থগুলো, যেমন ড্রাই কেমিক্যাল হোক অথবা কার্বন ডাই অক্সাইড হোক অথবা ফোম হোক, সেই জিনিসটা বের হয়ে আগুনের দিকে নিক্ষিপ্ত হবে এবং আগুন নিভে যেতে শুরু করবে। এখন নিক্ষিপ্ত তো হচ্ছে, এর মাঝখানে নিক্ষিপ্ত হতে হতে আপনাকে আরো একটা কাজ চালু রাখতে হবে। আপনার হাতে যে পাইপটা আছে বা নজেলটা আছে, এটাকে আপনাকে সুইপ করতে হবে, আগুনের ডানে বামে উপর নিচ ঘুরায় ঘুরে ফায়ার করতে হবে। এটাকে চাপ দিতে হবে, চাপতে থাকবেন, সুইপ করতে থাকবেন। কুইজ এবং সুইপ দুটো একত্রে হতে থাকবে। আর পুল এবং এইম এটা আগে হবে, ঠিক আছে? এখন আমরা আসি অগ্নিকাণ্ডের কিছু সাধারণ কারণ আমরা দেখতে পাই, যেটা আসলে প্রধান কিছু কারণ হিসেবে আমরা নির্ধারিত করব। সবাই একদম ডান দিকে দেখেন, মেরুন কালারের মধ্যে লেখা আছে 70% বৈদ্যুতিক কারণ, 15% জ্বলন্ত বিড়ি সিগারেটের কারণ, 10% ঘর্ষণজনিত, 5% অন্যান্য। এখানে মেজর কারণগুলো দেওয়া আছে: বৈদ্যুতিক কারণ, ঝুঁকিপূর্ণ রাসায়নিক দ্রব্যের অনিরাপদ ব্যবহার। আচ্ছা, রাসায়নিক দ্রব্য থেকে আগুন ধরতে পারে, এরকম কোনো ঘটনা কেউ শুনেছেন? না স্যার। চট্টগ্রামে রাসায়নিক গুদামে আগুন ধরছিল 2 বছর আগে, মনে করতে পারেন? বিশাল বিস্ফোরণ ঘটেছিল। জি, সীতাকুণ্ডুতে। মনে পড়ছে কেন? জি, মনে পড়েছে, সীতাকুণ্ডুতে হ্যাঁ, এটা চট্টগ্রামে দুই ভয়ানক একটা নম্বর ঘটনা থানা। ঘটেছিল, বিশাল বিস্ফোরণ হয়েছিল। তারপর জি। মেশিনের ঘর্ষণজনিত, এটা বড় ফ্যাক্টরিতে হয়। অথবা আপনারা এটা ওই যে যেটা উদাহরণ দিয়েছিলাম যে ধারালো বটি বা দা, এটা ধার দেওয়ার সময় এটা হয়ে থাকে, ছুরি ধার দেওয়ার সময় হতে পারে। অতিরিক্ত উত্তাপে ফায়ার হতে পারে। সেটা কিভাবে? আপনারা অনেক সময় দেখেছেন ওয়াইল্ড ফায়ার, বিভিন্ন জঙ্গলে আগুন ধরে, গাছের সাথে গাছের সংঘর্ষ হয়ে অথবা অন্য কোনো কারণে অতিরিক্ত তাপমাত্রার মধ্যে আগুন ধরে যায়। তারপর ধূমপানের কারণে আগুন হয়, এটা খুব স্বাভাবিক, এটা ব্যাখ্যা করার কিছুই নাই। শত্রুতামূলক আগুন হতে পারে, দেখা গেল যে একই ধরনের ব্যবসা, পাশাপাশি ব্যবসা, একজনের কারণে আরেকজনের ব্যবসা লাভ একটু কম হচ্ছে, দেখা গেল যে ওই অসৎ ব্যক্তি শত্রুতামূলক কোনোভাবে ক্ষতি করে ফেললো। দেখা গেলো এক গার্মেন্টস আর গার্মেন্টস এর গুদামে আগুন ধরিয়ে দিল, যেন সে শিপমেন্ট করতে না পারে, তার সুনামের ক্ষতি হয়। এই অসৎ কাজ করার মাধ্যমে দেখা গেল যে সে চাইবে যে তার বায়ার ওখান থেকে যেন তার কাছে বায়ার শিফট হয়। এগুলো কখনোই করা উচিত নয়, অনুচিত। এটা সবসময় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার। এরপরে আছে সচেতনতামূলক যে কাজগুলা, যেমন আমরা চুলা জ্বালায় থুয়ে ঘুমায় পড়লাম, পানি গরম দিয়েছি, পানি শুকিয়ে গিয়েছে, তারপর শুকিয়ে গিয়ে পানির পাত্র ধরে পুরো ঘর আগুন ধরে গিয়েছে। পাশে পাতিল নামানোর জন্য যে কাপড় ছিল বা লুচি ছিল, সেই জিনিসগুলো ধরে গিয়েছে, পুরো চুলা থেকে পুরো ঘর ধরে গিয়েছে, হতে পারে। অথবা আমরা রান্নাঘরের পাশে আমরা খড়ের গাদা তৈরি করেছি গ্রামে, হতে পারে। অথবা একজন শীতকালে আগুন ব্যবহার করেছে তাকে উষ্ণ করার জন্য, সে কি করছে, এমন জায়গায় আগুনটা ধরাইছে পাশে আরো অনেক ধানের জিনিস রয়েছে, কাঠপাট রয়েছে, সেগুলো ধরে গেল আগুনে। এটা করা যাবে না। আরো অনেক রকম হতে পারে, এটা আপনারা ভালো বুঝতে পারবেন। ব্যাড হাউসকিপিং, এই শব্দটা ব্যবহার করা হয় হচ্ছে হোটেল জগতে, বাসা বাড়িতেও হয়। ব্যাড হাউসকিপিং শব্দটা হচ্ছে আপনি জিনিসকে অগোছালো রাখা। সব জিনিস, এই জিনিস যেখানে থাকার কথা সেই জিনিস সেখানে না রেখে যদি আপনি অন্যত্র রাখেন, মিক্স করে রাখেন, অগোছালো রাখেন, তাহলে আগুন হওয়ার বড্ড সম্ভাবনা রয়েছে। যেমন আপনি একটা বড় ইলেকট্রিক সকেট, সেই সকেটের সামনে আপনি অনেকগুলো কাগজের ডাস্টবিন রাখছেন, যেখানে অনেক প্রকারের শুকনা জিনিস রয়েছে। এখন যদি কোনোভাবে ওখানে ছোট্ট একটা শর্ট সার্কিট হয়, তাহলে কিন্তু ওই ময়লাগুলো থেকে আগুনগুলো ধরে যাবে। এটা ব্যাড হাউসকিপিং থেকে হচ্ছে। শর্ট সার্কিট হলেও আগুনটা হতো না, যদি ওই ব্যাড হাউসকিপিং এর জিনিসগুলো ওখানে না থাকতো, তাহলে ফায়ারটা হতো না। সো ব্যাড হাউসকিপিং কোনোভাবেই করতে দেওয়া যাবে না। প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে সাজানো থাকতে হবে। এটা ফ্যাক্টরিতে হতে পারে, হোটেলেও হতে পারে, বা আমাদের বাসা বাড়িতেও হতে পারে। সবকিছু সুন্দরভাবে সাজানো গোছানো থাকতে হবে। অগোছালো জিনিস বিপদের কারণ। এতক্ষণ আমরা ফায়ার নিয়ে অনেক কিছু জানলাম, এখন আমরা জানবো হচ্ছে আগুনকে কিভাবে প্রতিরোধ করা যায়। আসলে
আমরা যারা আগুন প্রতিরোধ করতে চাই, আমরা ফ্ল্যাট বাড়িতে অথবা ফ্যাক্টরিতে অথবা যে কোনো প্রতিষ্ঠানে যদি আমরা আগুনকে নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? মানুষ সচেতন করতে হবে, এবং সচেতন মানুষদের মধ্যে আমরা দল ভাগ করে সবাই আগুন ধরলে কি করব, কিভাবে কি করবো, এই জিনিসগুলো সম্পর্কে প্রত্যেকের নলেজ থাকতে হবে এবং প্রত্যেকের কাজ ভাগ করা থাকতে হবে। এই জন্য আমরা এই অগ্নি প্রতিরোধ দলগুলোকে তিনটা প্রধান ভাগে ভাগ করেছি। এক হচ্ছে অগ্নি নির্বাপক দল, যাদের কাজ হবে আগুন নিভানো। আবার আর একটা প্রশিক্ষিত দল থাকবে, যারা অগ্নিকাণ্ডের সময় মানুষকে উদ্ধার করে নিয়ে আসবে, তাদেরকে বাঁচাবে। এবং তার পরবর্তীতে আর একটা প্রশিক্ষিত দল থাকবে, যারা এই উদ্ধারকৃত মানুষগুলাকে প্রাথমিক চিকিৎসা দেবে। এখানে তো ডাক্তার থাকবে না বা ওই রকমের বড় কোনো ব্যবস্থা থাকবে না। সাধারণ চিকিৎসা বা প্রাথমিক ফার্স্ট এইড দিয়ে ওদেরকে প্রয়োজন মাফিক হাসপাতালে পাঠাবে, যার প্রয়োজন নাই তাকে ছেড়ে দিবে। তো এই তিনটা ভাগে ভাগ করে আমরা অগ্নি নির্বাপনকারী দল বা প্রতিরোধকারী দল আমরা গঠন করতে পারি। সাপোজ ধরেন যে কোনো গার্মেন্টস ফ্যাক্টরি অথবা সাধারণ যে কোনো ফ্যাক্টরিতে আমরা প্রত্যেক ফ্লোরে লোকগুলাকে ভাগ করে করে দিতে পারি, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদের কাজগুলাকে আমরা বুঝিয়ে দিতে পারি। এখন আমি বলতে চাই যে কেন আমরা এটা করব। ধরেন একটা ফ্লোরে 700 লোক থাকে বা 500 লোক থাকে। এখন এই যে লোকগুলা সবাই যদি অগ্নি নির্বাপন করতে যায়, ওই আগুন নিভানো সম্ভব না। সবাই যদি অগ্নি নির্বাপন বাদ দিয়ে উদ্ধার করতে যায়, তাহলে অগ্নি নির্বাপন করা হলো না। আবার যদি দেখা গেল যে অগ্নি নির্বাপনও কেউ করলো না, উদ্ধারও কেউ করলো না, সবাই ভাবতেছে যে আমি পাইলে চিকিৎসা করব বা অন্যভাবে হেল্প করব, সেটাও ভাবে সঠিকভাবে হবে না। আমাদের প্রত্যেকটা লোক যে যার কাজ জানবে, যে কে কোনটা করবে। একজনের কাজ আরেকজন টানাটানি করবে না, তাহলে বিশৃঙ্খল হবে। বিপদের মধ্যে যদি সুশৃঙ্খল ভাবে সব কাজ না করা যায়, তাহলে সেই কাজ সঠিকভাবে করা যায় না, এবং ওই বিপদটা আরো বড় আকার ধারণ করে এবং কাজটা আরো নষ্ট হয়ে যায়। সো এই জি প্রত্যেকটা টিম ভাগ করা থাকবে এবং তারা তাদের কাজগুলোকে সঠিকভাবে সমন্বিত ভাবে করবে একজন লিডারের নেতৃত্বে। এবং 3 মাস, 6 মাস এবং বছরে এই দলগুলা ফায়ার ড্রিলের মাধ্যমে তাদের কাজগুলাকে বারবার ঝালাই করে নেবে, যে হ্যাঁ আমরা আমাদের কাজগুলোকে করতে পারি। এবং সবাই অ্যাসেম্বলি পয়েন্টে দৌড়িয়ে নামবে, ফায়ার ধরেছে সেরকম একটা ড্রিল হবে। সবাই একটা ফায়ারের একটা অভিনয় করবে, যে প্রকৃত ফায়ার হলে যেন তারা ঘাবড়ে না যায়, সঠিকভাবে দলগুলো কাজ করতে পারে এবং মানুষের জন্য সচেতন থাকে। আমরা স্যার, আমি এই কিছুক্ষণের দলগুলোকে জন্য বিরতি যেতে হয়। সরি। স্যার, আমি কিছুক্ষণের জন্য বিরতিতে যেতে হবে। জি, ধন্যবাদ। আপনি আবার জয়েন করেন শেষ করে। হ্যাঁ, জি আবার জয়েন করতে পারবেন। জি এখানে ফায়ার ধন্যবাদ। ফাইটারের, রেস্কিউয়ার এবং ফার্স্ট এইড যারা দিবেন, তাদের প্রত্যেকের আলাদা আলাদা একটা অ্যাপ্রনের ব্যবস্থা করা হয়েছে বা পোশাকের ব্যবস্থা করা হয়েছে। এটা অন্ধকারের মধ্যে রিফ্লেক্টিং কাপড় দিয়ে তৈরি করা হবে। যদি ফায়ার হয়, ধোয়া হয়, এই লোকগুলাকে যেন আলাদা করে চেনা যায় এবং তারা যেন নিজেরাও যেন বিপদে পড়লে উদ্ধার হতে পারেন, এই জন্য তাদেরকে এই ধরনের নির্দিষ্ট পোশাক পরা থাকা উচিত। তাহলে হবে কি, এই কাপড়গুলো যেহেতু রিফ্লেক্টিং, তাহলে হবে কি, উনি উদ্ধার করতে গিয়ে যদি নিজে ধোয়ার মধ্যে আটকে পড়েন, ওনাকে দেখা যাবে। ঠিক আছে। আর তাছাড়া ওনাকে কেউ বাধাও দিবে না, ওনাকে সবাই সহযোগিতা করবে যে হ্যাঁ উনি এই কাজ করতেছে। এবং প্রত্যেকের এই ধরনের পোশাক আলাদা করে থাকতে হবে এবং এটা আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে থাকা উচিত। আমরা খুব জেনারেল একটা আইডিয়া নিলাম যে কিভাবে আমরা আসলে ফায়ার কিভাবে কাজ করে, ফায়ার কি, ফায়ারকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, ফায়ার নিয়ন্ত্রণ করতে কি কি এক্সটিংগুইশার লাগবে, এদের ধরন কি, আমাদের মানুষের কিভাবে কি ধরনের স্ট্রাকচার লাগবে, এই ব্যাপারগুলো আর কি আমরা জানতে পারলাম। ঠিক আছে। আহ এতক্ষণ যে ক্লাস নিলাম বা আমরা যে আসলে আলোচনা করলাম, এই আলোচনার মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন বা কারো কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে বলতে পারেন। আমার দুইটা কোয়েশ্চেন ছিল। কারো কি কোনো জিজ্ঞাসা রয়েছে? জি, আমার কোয়েশ্চেন ছিল।
জি। প্রথমত হচ্ছে আমরা তো ডিফারেন্ট টাইপ অফ ফায়ার দেখলাম এন্ড এটার আমরা হচ্ছে কি টাইপ অফ এক্সটিংগুইশার ইউজ করতে হয় সেটাও দেখলাম। বাট আমার প্রশ্ন হলো যে কোনোটাই কেন আমাদের ফার্স্ট অপশন ওয়াটার হবে না, এটা একটা কোয়েশ্চেন। আর আরেকটা হচ্ছে কেউ যদি ফায়ারে ইনজুর্ড হয় তাহলে আমাদের প্রাথমিকভাবে ধরেন কেউ আসে নাই মানে ফার্স্ট এইডে, তাকে কি আমরা পানি দিয়ে ডাউস করব নাকি অন্য কিছু ইউজ করব? আচ্ছা, আপনার নামটা একটু বলবেন আর প্রথম প্রশ্নটা আরেকবার বলবেন, প্রথম প্রশ্নটা আমি ধরতে পারি নাই। জি, আমার নাম সাকুরা। আমার প্রথম কোশ্চেন হচ্ছে যে আমরা যে ডিফারেন্ট টাইপ অফ ফায়ার দেখলাম এন্ড ডিফারেন্ট টাইপ অফ এক্সটিংগুইশার দেখলাম, ইয়েস। ফার্স্ট আমাদের অপশন হচ্ছে আইদার ফোম ইউজ করা অথবা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রিলেটেড এক্সটিংগুইশার। সো পানি কেন না? বিকজ আমাদের জেনারেল আইডিয়া হচ্ছে পানি ইউজ করা আচ্ছা, ফায়ারের ক্ষেত্রে। সব ফায়ারে কিন্তু পানি নিষেধ বলি নাই, ফায়ারে আপনাকে পানি নিষেধ করা হয়েছে। সাপোজ ইলেকট্রিক ফায়ারে আপনি পানি ব্যবহার করতে পারবেন না, তেলের ফায়ারে পানি ব্যবহার করতে পারবেন না, কারণ হচ্ছে কি এই পদার্থগুলো এমন ভাবে গঠিত যারা পানির সাথে রিয়্যাক্ট করে, সম্পূর্ণ অপোজিট একটা সিচুয়েশন তৈরি করে, এটা কোনোভাবেই করা যাবে না। সব পদার্থের ক্ষেত্রে না, আপনি সলিড ফায়ারে কিন্তু আপনি পানি ব্যবহার করতে পারেন। যেমন এই যে এখানে এই যে সলিড ফায়ারে যেটা চলছে, ধরেন একটা আগুন ধরে গিয়েছে, কাপড়ের আম, কোনো স্তূপে আগুন ধরে গিয়েছে, খড়কুটে আগুন ধরে গিয়েছে, কাঠে আগুন ধরে গিয়েছে, পানি ব্যবহার করবেন, কোনো সমস্যা নাই। আমি কি বোঝাতে পেরেছি সাকুরা? জি, বুঝতে পেরেছি। বাট আরেকটা বাট কোশ্চেন। সার্টেন কিছু আছে যেগুলোতে পানি ব্যবহার করলে রিয়াকশন হবে, কিন্তু বিপরীত হয়ে যাবে, ওই পদার্থগুলো উল্টে আগুনকে বৃদ্ধি করে দিবে। যেমন আপনি ধরেন যেখানে বিদ্যুৎ প্রবাহ রয়েছে, যদি ওইখানে যদি আপনি কোনোভাবে পানি ব্যবহার করে ফেলেন, তাহলে কি হবে, ওই বিদ্যুতের শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা আরো বেশি বেড়ে যাবে। দেখা গেল যে আমরা নিশ্চিত নই যে ওখানে সব জায়গার কানেকশন গুলো আমরা বিচ্ছিন্ন করতে পেরেছি কিনা, আমি নিশ্চিত নই। এমত অবস্থায় যদি আমি পানি ব্যবহার করি, তাহলে কি আমি শর্ট সার্কিটের সম্ভাবনাকে আরো বৃদ্ধি করে দিলাম না? জি, তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই কার্বন ডাই অক্সাইড ব্যবহার করব, নিশ্চিতভাবে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করব। কার্বন ডাই অক্সাইড কোনোভাবে শর্ট সার্কিট বৃদ্ধি করবে না, কোনো বিদ্যুৎ প্রবাহর বৃদ্ধি ঘটাবে না, কিন্তু সে কি করবে, অক্সিজেনকে বিয়োগ করে দেবে ওই এরিয়া থেকে বা ওই সংশ্লিষ্ট আগুনের কাছ থেকে। যখন অক্সিজেনকে বিয়োগ করে দিবে, তখন আগুন অক্সিজেনের ঘাটতির কারণে জ্বলতে সক্ষম হবে না, যেহেতু অক্সিজেন নাই, ও নিভে যেতে বাধ্য হবে। দ্বিতীয় প্রশ্নটা কি যেন ছিল? তো আহ যদি প্রাথমিক আগুনে চিকিৎসা। কার, জি, কারো যদি হ্যাঁ, আগুনে আমরা ইনজুর্ড হয় পানি দিয়ে করতে তাহলে পারি। পানি। হ্যাঁ, কারণ আহ, আগুন নিভানোর ক্ষেত্রে পানির কোনো কোনো জায়গায় ব্যবহারের নিষেধ করা রয়েছে বা একটু সাবধানতা রয়েছে। বাট মানুষের শরীরে যদি আগুন লেগে যায়, সেক্ষেত্রে পানি সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, পানি সবার আগে ব্যবহার করতে হবে, এটা এটা নিয়ে কোনো সমস্যা নাই। এক্ষেত্রে চিকিৎসা শাস্ত্রে যা বলা হয়েছে ঠিক তাই। এক্ষেত্রে আমাদের এই অগ্নি নির্বাপন যে সচেতনতা, এটার সাথে ওটার কোনো রিলেশন থাকবে না। উনাকে খুব ভালোভাবে পানি দিয়ে মানে ইয়ে করা যাবে, ওনাকে কুল করা যাবে। এবং পানি, আগুনে যদি কোনো শরীরের অংশ পুড়ে যায়, সেটা মূলত আমাদের শরীর তো পানি দিয়েই তৈরি। তা আমাদের ওই পোড়া অংশের পানির প্রচুর ঘাটতি দেখা দেয় ওই কাছাকাছি কোষগুলাতে। ওই কোষগুলা পানি হারিয়ে ফেলার কারণে আরো ক্ষতির মাত্রা বেড়ে যায়। যদি আমরা পানি দিতে পারি, তাহলে আসলে ওই সংশ্লিষ্ট ব্যক্তির সংশ্লিষ্ট যে স্থানটা পুড়ে গিয়েছে, সেটার ক্ষতির মাত্রা এবং আশঙ্কা অনেকটাই সীমিত করে নিয়ে আসা যায়। এই ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে, মানুষের শরীরে আমরা পানি ব্যবহার করতে পারবো। তবে আমাদের দ্রুত চেষ্টা করতে হবে যেন ওনাকে আমরা দ্রুত হসপিটালাইজ করতে পারি। আর কোনো প্রশ্ন আছে অন্য কেউ? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ফেরদৌস, এখানে আপনাদের, আহ, কথা শোনা যাচ্ছে? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস হয়তো তুমি এখানে অ্যাড করো না, অ্যাড করতে পারো, অথবা ওই সাকুরা সাকুরাই বোধহয় করেছিল। তো বিভিন্ন কালার, আমার মনে হয় এক জায়গায় হয়তো তুমি বলেছো যে বিভিন্ন কালারের আগুন, আগুনটা যখন লাগে তখন আসলে আমরা আহ এ- ওই তাৎক্ষণিকভাবে
কিভাবে বুঝবো যে এটা খুবই দ্রুত আমাদের ডিসিশন নিতে হবে যে কি ধরনের আগুন, তাই তো? এবং তার উপর বেসড অন দ্যাট আসলে আমাদেরকে জি আহ একটা ডিসিশন নিতে হবে যে আমরা পানি ব্যবহার করব নাকি অন্য কোনো ধরনের মানে যে ম্যাটেরিয়াল যেগুলো তুমি বললে সেগুলো ইউজ করবো। তো আমার মনে হয় এটা ওই যে স্মেলটা জি একটা তুমি উল্লেখ করেছো। তারপরে হচ্ছে কোথায় আগুন লাগবে। এখন যদি ফ্যাক্টরিতে লাগে যেখানে প্লাস্টিক এর কাজ চলে সেখানে তো অবশ্যই আমরা আহ ওই ওই জি ধরনের এক্সটিংগুইশার ইউজ করব। এবং আরেকটা জিনিস মনে হয় আগুনের কালার, আগুনের কালারও বোধ হয় সোর্স এবং কি কারণে লাগছে তার উপরে ভ্যারি করে। হ্যাঁ, তো কোনো কালার হবে খুব ব্লু জি জি কালার, আবার কিছু কালার হতে পারে যে সেটা মানে অনেক কালো ধোঁয়া থাকবে, যেমন প্লাস্টিকের মধ্যে হয়তো কালো ধোঁয়াটা বেশি থাকবে। আবার হচ্ছে ন্যাচারাল গ্যাস থেকে যেটা হয় সেটা নীল ধরনের আগুন থাকবে। সো কালারের উপরও ডিপেন্ড করে মোস্ট প্রবাবলি, তাই জি না? জি জি মনে হয় জাস্ট তোমার কাছে জিজ্ঞেস করছি যেহেতু তুমি এটা নিয়ে একটু পড়াশোনা করেছো। তারপর তো গন্ধ, মানে কি কি ধরনের গন্ধ সেটা সেটা তো তুমি বললা স্মোক টাইপ, কি ধরনের স্মোক। আহ হ্যাঁ, লোকেশন তো আমি বললাম। এটা কি সেরকমই হবে যে কোনো এই এই আগুনের কালার গুলো কি চেঞ্জ হয়ে যাবে, বা ওটা কি ডিপেন্ড করবে যে কি ধরনের এক্সটিংগুইশার আমরা ইউজ করব? এখানে একটা মজার ব্যাপার আছে ম্যাম। সেটা হচ্ছে কি, এক্সটিংগুইশার হচ্ছে ছোট ফায়ারের জন্য। আপনি আচ্ছা যেই লেভেলের বলেছেন এটা কিন্তু বেশ বড় ফায়ারের। বড় ফায়ারের ক্ষেত্রে এক্সটিংগুইশার কোনোভাবেই দরকার নাই। আচ্ছা। আর আর যদি গ্যাসের ছোট ফায়ার হয়, ছোট ফায়ার যেটাতে আমরা এক্সটিংগুইশার ব্যবহার করতে পারবো, ওই ফায়ার গুলো চোখেই আমরা দেখতে পারবো যে এটা কি হচ্ছে। যদি গ্যাসের, কারণ কি এটা তো সাইজে ছোট। হুম। আহ, আর যদি দেখা গেল যে না অনেক বড় জায়গা নিয়ে হয়েছে, কয়েকটা রুম মিলিয়ে হয়েছে, গুদাম হয়ে গিয়েছে, তখন কোনো এক্সটিংগুইশারে কাজ হবে না। আমরা কোনোভাবেই এক্সটিংগুইশার নিয়ে সময় নষ্ট করব না। কারণ এই ক্ষেত্রে অবশ্যই বড় আকারের ফায়ার নেভানোর প্রক্রিয়া দরকার, যেটা হচ্ছে শুধুমাত্র ফায়ার সার্ভিসের দরকার, ম্যাসিভ আকারে দরকার। এক্সটিংগুইশার হচ্ছে ছোট আকারের যে আগুনটার সূত্রপাত, এই সূত্রপাতকে থামিয়ে বড় অগ্নিকাণ্ডকে প্রতিরোধ করা। সাপোজ যে আপনি যেটা বলেন ম্যাম সিলিন্ডারের, হ্যাঁ, গ্যাসের ক্ষেত্রে ওই ফায়ারটা নীল রং ধারণ, মানে একটু নীলা বা বেগুনি টাইপের যে আগুন হয়, মানে গ্যাসের যে শিখা, ওই শিখার কালার হতে পারে যেখান থেকে গ্যাসের ফ্লোটা বেশি। বাট ওই গ্যাসটা দিয়ে যদি আশেপাশের অনেক কিছু ধরে যায়, জ্বলে যায়, তখন কিন্তু ওই গ্যাসের ফায়ারটা আবার একটা অংশ সলিড ফায়ারের রূপ ধারণ করবে। দেখা গেল ওই গ্যাসের ফায়ারের একটা অংশ কাঠ জ্বালিয়ে দিয়েছে, একটা অংশ ওই ঘরের দেওয়াল জ্বালিয়ে দিয়েছে। তখন আর ওই গ্যাসের কালারটা থাকবে না, তখন আবার সলিড ফায়ারের মতো বা কাঠ জ্বলার মতো যে কালারটা আসবে সেরকমের ধোয়া হবে, সেরকমের জিনিসগুলো হবে ম্যাম। আর মেসি আকার যখন ধারণ করবে, তখন আসলে আমরা ডিটেক্ট করতে পারলেও আমাদের আসলে এটা ফায়ার এক্সটিংগুইশারের আওতার বাইরে চলে যাবে। আচ্ছা, এটা আসলে খুবই এটা আর কি ভালো ম্যাম। একটা কথা বলেছো। আচ্ছা, একজনের বোধহয় প্রশ্ন ছিল। হ্যাঁ, okay. জি, কে প্রশ্ন করছিলেন একটু ব্যাখ্যা করবেন? স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি যখন বলেন। স্যার বিদ্যুৎ থেকে স্যার আগুন ধরলো, তো আমাদের কাছে ফায়ার নির্বাহক যন্ত্রও নাই, তো বালিও নাই আশেপাশে, তখন আমরা কি ইউজ করে ওইটাকে আগুন নিভাবো স্যার? আচ্ছা, ভালো প্রশ্ন। কিভাবে কি করব? এরকম অনেক জায়গা আছে, হ্যাঁ ঠিক বলেছেন। এরকম অনেক জায়গা আছে যেখানে কোনো এক্সটিংগুইশারই নাই। বালতিতে করে বালুও রাখে না, মানে কোনো প্রকারের কোনো সচেতনতামূলক ব্যবস্থা করাই নাই। মানে এলিয়েন টাইপ অবস্থা হয়ে থাকে, এটা সত্যি কথা। এটা অনেক জায়গা আছে। আপনি সেক্ষেত্রে প্রথম কাজ করবেন যেটা, প্রথম জি কাজ স্যার। করবেন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করবেন। আপনাকে যে কোনো ওয়েতে হোক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। জি স্যার, এই বিচ্ছিন্ন বুঝতে করার পারছি। জন্য আপনি পারবেন না যদি ওই আগুনটা আহ, যেখানে বিচ্ছিন্ন করতে হয়, কাট আউট অথবা মেইন সুইচ, সেইখানে যদি লাগে তাহলে তো আপনার বিচ্ছিন্ন করার সুযোগ নাই। আর যদি ওই না। মেইন সুইচের জায়গাটা ব্যতীত অন্য জায়গায় যদি লাগে তাহলে আপনার বিচ্ছিন্ন করার সুযোগটা রয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার প্রথম কাজ।
আর পানি তো দেওয়ার কোনো সুযোগই নাই বিদ্যুতে। সেক্ষেত্রে আপনাকে আহ বালি অথবা অন্য কোনো জায়গা থেকে এক্সটিংগুইশার আনা, কিছুই করতে না পারলে আপনাকে ফায়ার সার্ভিসে দ্রুত খবর দিতে হবে। বুঝতে পারছি এটাই স্যার। হচ্ছে ব্যবস্থা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আর কোনো প্রশ্ন রয়েছে কি? আচ্ছা, আহ, আমি কি তাহলে পরবর্তী আহ, অংশগুলো পড়তে শুরু করবো? আপনাদের আর কোনো কোশ্চেন আছে? আসসালামু ঠিক আলাইকুম আছে, স্যার, আমার একটা প্রশ্ন ছিল। কি বলেন বলেন, কি বলেন। স্যার, আমি আব্দুল রহিম বলছি, ঢাকা বাড্ডা থেকে। স্যার, আমরা তো আজকে অনলাইন ক্লাস করছি, আমরা কি প্র্যাকটিক্যাল ক্লাস করার কোনো সুযোগ পাবো? আম, দারুণ ভালো প্রশ্ন করেছেন। আসলে প্র্যাকটিক্যালি করাতে পারলে খুব ভালো হতো, কিন্তু আমি খুবই দুঃখিত যে আমাদের আসলে এখন আহ, মানুষকে সচেতন করার জন্য বা এই ব্যাপারে জানানোর জন্য অনলাইনেই আমাদের এই ব্যবস্থাটা করা রয়েছে। বাট প্র্যাকটিক্যালি হাতে কলমে এটা করার জন্য আমাদের এই মুহূর্ত পর্যন্ত কোনো ব্যবস্থা করা নাই। আপনারা যেটা করতে পারেন, যদি আপনাদের সাংগঠনিক ভাবে যদি কোনো প্রয়োজন থাকে, দেখা গেল যে একটা যে কোনো অফিস বা যে কোনো ফ্যাক্টরি যদি আপনারা রিকোয়েস্ট করেন, তাহলে আমরা একটা ব্যবস্থা করতে পারি আলোচনা সাপেক্ষে। বাট আলাদা করে আমাদের এই প্রশিক্ষণের অংশ হিসেবে ফিজিক্যালি এটা করার আপাতত কোনো সুযোগ দেখছি না। এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি আন্তরিকভাবে। আর কোনো প্রশ্ন আছে কি আপনার? জি স্যার, কেউ ধন্যবাদ স্যার। যদি অফিসে মানে অফিস বা স্কুল কলেজে তারা নিজেরা অর্গানাইজ করে তাহলে অবশ্যই আহ, যেতে পারে হয়তো, তাই না? আমাদের একটা গ্রুপ নিয়ে হ্যাঁ, যেতে। আমাদের যদি অর্গানাইজ করতে চান, তাহলে আমরা অ্যাকুমেন্ট হেভেন থেকে আপনাদেরকে সার্বিক সহযোগিতা করব। স্যার, আপনাদের আবেদন ফর্মে তো একটা সার্টিফিকেটের কথা ছিল বা প্রশিক্ষণ ক্ষেত্রের কথা ছিল, সে ব্যাপারে কিছু বলবেন? হ্যাঁ, বলবো। আমরা এই প্রশিক্ষণ শেষে একটা সার্ভে করব, যে আপনারা আসলে আম, আপনাদের মতামত নিব, ফিডব্যাক নিব। আমি একটা ফর্ম আপনাদেরকে শেয়ার করে দিব। আপনারা জি যারা স্যার। এই প্রশিক্ষণ শেষে ওই ফর্মের ফিডব্যাক দিবেন, আমি তাদেরকে প্রত্যেককেই এই প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট পৌঁছে দিব। আপনারা প্রত্যেকে সার্টিফিকেট পাবেন। তবে অবশ্যই সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে আপনাদেরকে ফিডব্যাক ফর্মটা একটু অনুগ্রহ করে পূরণ করে দিতে হবে। যারা জি স্যার। ফিডব্যাক জি ফর্ম স্যার। পূরণ করে দিবেন না, আমি ধরে নিব তারা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন নাই। জি স্যার, ধন্যবাদ স্যার। কারণ ওখানে আপনি কতটুকু শিখতে পেরেছেন, আপনার আইডিয়া কি হয়েছে এবং আপনার মতামত, এটা আমরা জানতে পারবো। জি স্যার। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আমি একটা জিনিস আমার জানতে কৌতূহল হচ্ছে, আপনারা আহ, এখানে পেশাজীবী বা স্টুডেন্ট কেউ কি আছেন যে এই রিলেটেড পেশায় জড়িত আছেন, যারা আর কি, যাদের মেইন কাজের মধ্যে এই অগ্নি প্রতিরোধ সংযুক্ত রয়েছে বা ভবিষ্যতে যেতে চাচ্ছেন, এমন কেউ আছেন? স্যার। জি স্যার। নামটা একটু বলুন। হাবিবুর রহমান স্যার। আচ্ছা, হাবিব সাহেব, আপনি কোথায় কাজ করছেন? স্যার, কাজ করি নাই, আমার হইলো ফায়ারম্যানে যাওয়ার অনেক ইচ্ছা আছে। আচ্ছা, খুব ভালো। আজকে আপনার প্রশিক্ষণ কি আপনাকে শিখতে সাহায্য করেছে কি? আপনি কি কিছু বুঝতে পেরেছেন, বা কতটুকু আপনি উপকৃত হলেন, যদি একটু বলতেন। তা উপকৃত হচ্ছি। আর ইনশাল্লাহ এভাবে স্যার ক্লাস করলে হয়তো আমার সব জড়তা কেটে যাবে, আর হইলো সব শিখে ফেলবো ইনশাল্লাহ। ঠিক আছে। তা আপনাদের আসলে যদি আর কোনো প্রশ্ন থাকে করতে পারেন, না হলে আমি আসলে আমার প্রশিক্ষণের শেষ প্রান্তে চলে এসেছি। আমরা আসলে আমাদের আজকের মতো আমাদের বেসিক ফায়ার প্রশিক্ষণের সমাপ্তি টানবো। আর কি কেউ কিছু বলতে চান সর্বশেষ? জি স্যার, এটা কি রেগুলার হবে? আমাদের এই প্রশিক্ষণটা রেগুলার হবে, তবে যারা অংশগ্রহণ করেছেন, এর আগে আগে একটা হয়েছে এবং এই যে একটা হলো, এটা বেসিক প্রশিক্ষণ। একটা বেসিক প্রশিক্ষণে যারা অংশগ্রহণ করবেন, তাদের দ্বিতীয় বেসিক প্রশিক্ষণে অংশগ্রহণের প্রয়োজন নাই। আমরা যখন আরো অ্যাডভান্স করব, সেটাতে অংশগ্রহণ করতে পারেন। আজকে যারা অংশগ্রহণ করেছেন, তাদের পরবর্তী বেসিক প্রোগ্রামে অংশগ্রহণ করার দরকার নাই। তবে যদি একান্ত কেউ আজকে না বুঝে থাকেন, সেক্ষেত্রে আপনি উল্লেখ করবেন যে হ্যাঁ আমি করতে চাই, যোগাযোগ করবেন, সেক্ষেত্রেও অসুবিধা নাই।
তবে প্রয়োজন নাই আর কি, তবে জি চাইলে স্যার। একান্ত করতে পারেন। মানে জি স্যার, সরি স্যার, একটু 1 মিনিট স্যার। আমি বলতে চাচ্ছিলাম যে এটা কি প্রতিদিন 8টার সময়? জি না, এটা হচ্ছে আমাদের প্রতি মাসে, মানে 30 দিনে আমরা একটি করে আয়োজন করি। এটা হচ্ছে এপ্রিল মাসের ফায়ার সেফটি প্রশিক্ষণ সেশন। পরবর্তী মাসে আমরা আর একটি সেশন আয়োজন করব। মাসে একটা করে আমরা আপাতত করছি। আচ্ছা স্যার। আর আপনাদেরকে যে মেইল করা হয়েছে, যদি কোনো জিজ্ঞাসা থাকে, মেইলের নিচের দিকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে দেওয়া হয়েছে। আপনারা যদি কেউ কোনো প্রশ্ন করতে চান, ওই গ্রুপে সংযুক্ত হয়ে প্রশ্ন করতে পারবেন, যদি আরো ওকে কোনো স্যার, প্রশ্ন। ওকে স্যার। ঠিক আছে স্যার, ধন্যবাদ। ধন্যবাদ স্যার। তাহলে আর কারো প্রশ্ন নাই আমি ধরে নিতে পারি। ওকে। স্যার, আপনি যে সার্ভে ফর্মটা দিবেন সেটা কখন দিবেন বা কবে আমরা? প্রশিক্ষণ এই যে এখন শেষ হয়ে যাবে, আপনারা প্রত্যেকে মেইল চেক করবেন। মেইল চেক করলেই আপনারা প্রত্যেকে পেয়ে যাবেন আপনাদের সেই ফর্মটা। সেই ফর্মটা পূরণ করে আপনারা দিলেই আমি আপনাদেরকে আর কি সার্টিফিকেট দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করব। তা সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন এবং আপনাদের মূল্যবান সময় ব্যয় করেছেন। আশা করি আপনারা এই ফায়ার সেফটি প্রশিক্ষণ আহ, যে নলেজ আপনারা পেলেন, এটা আপনারা নিজেরা ব্যবহার করবেন এবং অন্যদের মাঝে এই জ্ঞান ছড়িয়ে দিবেন, এবং মানুষের নিজের জীবন এবং মানুষের জীবন রক্ষার্থে আপনার এই নলেজ ব্যবহার করবেন। নিজে সচেতন থাকবেন এবং অন্যদেরকেও সচেতন করবেন। জি স্যার, আমি রিকোয়েস্ট আপনাকেও করবো ধন্যবাদ এত সুন্দর শারমিন একটা নাসরিন প্রস্তুতি ম্যামকে দেওয়ার জন্য। কিছু বলার জন্য, সমাপনী কিছু বলার জন্য ম্যাম। থ্যাংক ইউ সো মাচ তোমাকে। আহ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইফ স্কিল, আসলে সবার জানা দরকার। আর আমাদের দেশে প্রচুর এই আগুনের ঘটনা ঘটছে ইদানিং। সো এটা যদি আমরা সবাই আমাদের লাইফে এই স্কিল গুলা, অ্যাটলিস্ট বেসিক জিনিসগুলা ইউটিলাইজ করতে পারি, তাহলে আসলে অনেক বড় বড় দুর্ঘটনা থেকে আমরা রক্ষা করতে পারবো নিজেদেরকে। যেটা ফেরদৌস প্রথমেই বললো যে ওর একটা বন্ধুর একটা এক্সাম্পল দিল। সো আমি আশা করবো যে এই এই ট্রেনিং থেকে আহ, যে নলেজ আমরা পেয়েছি আজকে, সেটা আমরা ইউটিলাইজ করবো। আমরা একটু সচেতন হব, কারণ সচেতনতা না হলে অচিরেই খুব মানে অচিরে মানে হচ্ছে যাদের দেখা যাচ্ছে যে আহ, আমাদের, অবশ্যই আমরা তো মারা যাবোই একটা সময়, সেটা আমাদের সৃষ্টিকর্তা লিখে রাখছেন, কিন্তু তার আগেই আমরা সেই দুর্ঘটনার কারণে পৃথিবী থেকে বিদায় নিব। সো এটা আমাদের খুব মানে ইয়ে ভাবে খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্সের সাথে আসলে নিতে হবে যে আগুন থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে। শুধু নিজেদের না, আশেপাশে যে মানুষগুলো আছে তাদেরকে রক্ষা করতে হবে। এবং আমি আমি আশা করবো যে সবাই আমরা এখান থেকে শিখবো এবং শিখে এটা আমরা ইউটিলাইজ করব। সো এই তো। আর হ্যাঁ, ওই যে যেটা ফেরদৌস বললো, আহ আমরা ইনশাল্লাহ প্রতি মাসে এবং আপনাদের যাদের পরিচিত কেউ আছেন তাদেরকে যদি মেসেজটা দেন যে আমরা এই ধরনের একটা কোর্স করাবো প্রতি মাসে, তাহলে খুব ভালো হয়। কারণ আমরা চাই আসলে, আমাদের ইচ্ছাটা হচ্ছে সবাই সচেতন হোক। এটা হচ্ছে আমাদের ইচ্ছা যে আমাদের এই ছোট্ট পরিসর থেকে যেন আমরা সবাইকে সচেতন করে এই আগুনের দুর্ঘটনা থেকে রক্ষা করতে পারি। তো একটু ছড়িয়ে দিবেন, এবং আমরা আশা করছি ফেরদৌস হয়তো ও প্ল্যান করছে যে এটা আরেকটু অ্যাডভান্স লেভেলেও যেন দেওয়া যায়। সেই অ্যাডভান্স লেভেলে আপনারা আবার আসবেন, আমি আশা করি আর কি। তো এই তো। ঠিক আছে তাহলে। আর ওই ফিডব্যাক ফর্মের পরে তো তুমি ফেরদৌস সবাইকে সার্টিফিকেট দিয়ে দিবা, ম্যাম, তাই না? হ্যাঁ। আমি আহ, আহ, এখান থেকে আমি সবাইকে আর কি ফিডব্যাকটা আমি দিয়ে দিই। আমি আর 2 মিনিট সময় নেই, সবাই যেহেতু আছে কষ্ট করে। হ্যাঁ। সবাই কি চ্যাট বক্স দেখতে পাচ্ছেন? কারণ আমার কাছে তো ইমেল গুলো আলাদা করা নাই এখন যারা আছেন। এখন হলে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা সবাই এই লিঙ্কটাকে দেখতে পাচ্ছেন? যদি কারো কোনো ডিফিকাল্টিস থাকে আমাকে একটু বলতে পারেন। জি স্যার, লিঙ্ক দেখা যাচ্ছে। আর ওপেন করতে পারেন নাই এমন কেউ থাকলে বলেন, যে আমি তাকে আলাদা করে সহযোগিতা করব। এই লিঙ্কটা জি সবাই স্যার, লিঙ্ক। কপি করে ওপেন করেন।
আর যে একেবারে পারবেন না সে আমাকে ইনবক্সে যোগাযোগ করবেন, আমার হোয়াটসঅ্যাপে। তাকে আমি পার্সোনালি আর কি এটা কোঅপারেট করব কিভাবে কি করতে হবে। আশা করি এটা সবাই পারবেন, এত ঝামেলা হওয়ার কথা নয়। আহ, আমরা আসলে শেষ করে দিব, একটু কপি করে নেন। এটা স্যার কপি করতে হবে? হ্যাঁ, কপি করে আপনি আপনার ব্রাউজার ওপেন করবেন, অথবা ক্লিক করলে ওপেন চলে আসবে। হ্যাঁ, সেটাই। রহিম এই স্যার ঠিক আছে। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি এখানে আছে? আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া নাই, কিন্তু আপনারা কি লিঙ্কটা পেয়েছেন সবাই? হ্যাঁ, লিঙ্কটা তো পাইছি স্যার। পাইছি স্যার। পান নাই কি? সবাই পেয়েছেন এখানে যারা আছেন? হ্যাঁ, জি সবাই স্যার লিঙ্কটা পাইছি। ওপেন করেন। স্যার ওপেন করছি স্যার। হ্যাঁ, সবাই ওপেন করে এই লিঙ্কটা থেকেই সবাই আর কি ইয়ে করবেন, পূরণ করে সাবমিট করে দিবেন। তো ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আপনাকে হ্যাঁ, ধন্যবাদ। কেউ একজন বলছিলেন সমস্যা। লিঙ্কটা তো পাইছি, কিন্তু এটা ওপেন করবো কিভাবে? ওটার ভাইয়া উপর ক্লিক লিঙ্কের করলেই অটোমেটিক্যালি ব্রাউজারে চলে যাবে। হ্যাঁ, মেল চাচ্ছে, নেম চাচ্ছে। হয়তো নেট স্লো অথবা ভাইয়া কপি করে তোমার। নিয়ে ব্রাউজারে দিলেও হবে। আর এরপরে যদি না পারেন তাহলে আমাকে আমার আপনাদেরকে যে মেইল দেওয়া হয়েছে, মেইলে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমি ব্যবস্থা করে দেবো, ফিডব্যাক দিয়ে দেবো সুন্দর করে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। ম্যাম, স্যার আপনার অনুমতি ক্রমে আমি আসলে আজকের ফায়ার সেফটি হ্যাঁ, ট্রেনিং সেশনটি এখানে সমাপ্ত করছি। ওকে, আমি রেকর্ডিংটা বন্ধ করে দিই। স্যার আপনি জি, একটু ম্যামকে অনেক আপনার ধন্যবাদ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।